খারিজি মাদ্রাসাগুলো আধুনিক শিক্ষা কিন্তু খুবই কম। আমরা মুসলমানের একটা মাদ্রাসা করেছি, মুসলমানরা টাকা পাঠিয়েছে, কেন এটা ভারত সরকার আমাদের প্রতি নজরদারি করবে? কারণ এই ভারতে যে মাদ্রাসাগুলো, সেখানে বিদেশি টাকা কেন, কোন পথে আসবে? রাজ্যে মুসলমানদের নানা রকম ভাবে হয়রানির শিকার হচ্ছে, তার কারণ এই মাদ্রাসা। তারা ভুলে গেছে যে এখন মমতা ব্যানার্জির সরকার নেই, যে পথে ঘাটে যেখানে সেখানে আমরা মিছিল করলাম, রেল লাইন উড়িয়ে দিলাম, এই করে দিলাম। হ্যাঁ, মসজিদ থাকবে, এয়ারপোর্টটা তুমি সুন্দরবনে নিয়ে চলে যাও, এইটাই এক শ্রেণীর মুসলমান তারা চাচ্ছে। তাদের উপরে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কারণ দেখা যাচ্ছে হাসনাবাদের একটি মাদ্রাসায় সেখানেও বেশ কিছু ক্যাশ পাওয়া গিয়েছে, সেটা সংবাদ সূত্রে পাওয়া গেছে, ক্যাশ পাওয়া গেছে। তাহলে সেই ক্যাশটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই সঠিক তথ্য, সঠিক জবাব দিতে পারবে না। এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা, পশ্চিমবঙ্গের যারা যাচ্ছেন তদন্ত, এক থানার একজন আমাকে বললেন, এসপি অফিসার, যে একটি এই মাদ্রাসায় আমরা গেলাম, বলছে সাহেব ব্যবহার খুবই খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ, আপনারা লিখিত দিন। আমরাও লিখিত দিলাম, তবুও সঠিক তথ্য আমাদের দিল না। আবার বলেছে অন্য মাদ্রাসা, সেখানেও গিয়ে কিন্তু ভালো ব্যবহার পেয়েছে। তাহলে এরা ভালো, অনেকেই ভালো ব্যবহার করছে না কেন মাদ্রাসায়? আমার যা তথ্য আছে সেই তথ্য আমি দিয়ে দেবো, এবং আয় ব্যয়ের হিসেব যদি আমি দিয়ে দিই যে আমার এখান থেকে আয় হয়েছে, সেইটা আমার ব্যয় হয়ে গেছে, তাহলে তো মানে কেন্দ্রীয় এজেন্সি এটার প্রতি কোনো নজরই দেবে না। সঠিক তথ্য যদি দেওয়া যায়, এবং সবচেয়ে সমস্যা হলো এখানে আধুনিক শিক্ষা খুবই কম। মানে খারিজি মাদ্রাসাগুলো আধুনিক শিক্ষা কিন্তু খুবই কম। লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি কিন্তু ধর্মতত্ত্বের উপরে লাইব্রেরি আছে, বইয়ের উপরে, কিন্তু আধুনিক শিক্ষার উপরে লাইব্রেরি এখানে খুব কম আছে, আছে কিন্তু খুবই কম। তো তার ফলে বিদেশি টাকা যদি এসে থাকে মুসলিম কান্ট্রিগুলো থেকে, তাহলে অবশ্যই কেন্দ্রীয় সরকারের উপরে পদক্ষেপ, হস্তক্ষেপ নেওয়া উচিত। কারণ অনেকে কি বলছে বলুন তো, আমরা মুসলমানের একটা মাদ্রাসা করেছি, মুসলমানরা টাকা পাঠিয়েছে, কেন এটা ভারত সরকার আমাদের প্রতি নজরদারি করবে? কারণ ভারতবর্ষের মধ্যেই আছেন মাদ্রাসাগুলো, ভারতবর্ষের মধ্যে আছে, তাহলে তদন্ত করার অধিকারও ভারত সরকারের আছে। এটিএসরা যারা এটা করছে করুক, করার পরে তারা তো প্রমাণ পাবে, প্রমাণ হয়ে যাবে যে টাকাটা কোথা থেকে এসছে। কারণ এত ক্যাশ টাকা একটি মাদ্রাসায় কি করে থাকতে পারে? এবং সেই মাদ্রাসার যে সর্বাধিনায়ক, সে আগে জেলও খেটেছিল, এটা শোনা গেছে সূত্র মারফত। সুতরাং এটা পরিষ্কার করে দেওয়া উচিত। কারণ বেশ কিছু মাদ্রাসার জন্যে আর কিছু মাদ্রাসা তারা হয়তো ভালো কাজ করছে। আমি যেসব কয়েকটা মাদ্রাসায় গেছিলাম, তাদের মধ্যে বেশ কিছু মাদ্রাসা তারা ভালো কাজ করছে, দেখেছি, আমি নিজেই দেখেছি। সুতরাং তাহলে কিছু জনের জন্য, আর যারা সঠিকভাবে কাজ করছে তাদের উপরে তাদের অমর্যাদা হচ্ছে। সুতরাং এই টাকাটা কোথায় এসছে তাদের পরিষ্কার খোলসা করে দেওয়া উচিত। সাংবাদিক সম্মেলন করে খোলসা করে দিই, হ্যাঁ এখানে এত টাকা পেয়েছি, সেইটা এই আছে, এই টাকাটা আমার কোথা থেকে এসছে বলে দিলেই তো মিটে গেল, তাহলে মানুষের কৌতূহল মিটে গেল। কিন্তু না বলার জন্যই তো এটা হচ্ছে। তারপরে যারা যাচ্ছে, অনেকে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, ভালো ব্যবহার করছে না। কত স্টুডেন্ট আছে, তারা কি পড়ায় অনেকেই কিছু বলতে পারছে না, টিচার স্টাফ কি সেটাও বলছে না। তাহলে এতে তো আরো সন্দেহ বাড়বে, আর সেই জন্যই আরো সন্দেহটা যাতে দানা বাঁধিয়ে দিয়েছে কিছু কিছু মাদ্রাসা। কিন্তু এই ভারতে যে মাদ্রাসাগুলো, সেখানে বিদেশি টাকা কেন, কোন পথে আসবে? টাকা আসার একটা সরকারি আইন আছে, সেই পথে টাকা আসলে সেটা তারা ভালো করে দেখবে, কিভাবে টাকা আসছে, কেন আসছে, তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ভারত সরকারের যে প্রকৃত পদ্ধতি বিদেশি টাকা এখানে আসার, সে পথে তো আসছে না বলেই তো উত্তরপ্রদেশে এটিএস এখানে এসছে। প্র্যাকটিক্যালি আমি যেটা বলছি, দেখুন এই মাদ্রাসা নিয়ে এত বলছে, তাহলে নিজেদের তো পরিষ্কার করা উচিত না? নিজেদের সাংবাদিক সম্মেলন করে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা উচিত আমাদের এই আছে, আমাদের এই আছে, ইত্যাদি আছে। তাহলে জল ঘোলা করে বা কি হবে? আমার প্রশ্ন এখানে কোনো কিছু প্রশ্নই ওঠে না। সঠিক তথ্যটা সবার সামনে পেশ করে দিক, তাহলে খারিজি মাদ্রাসা মধ্যে কি হয়, কেমন হয়, সেটা মানুষ জেনে যাবে। আর
এই মাদ্রাসা নিয়ে মানুষ কিন্তু নাক ছিটকাবে না। সিদ্দিকুল্লাহ চৌধুরী বুঝে গেছে যে কয়েকশো লোক এসেছিল, 100 লোক এসেছিল, তারা সব পালিয়ে চলে গেছে, কেউ নেই। সিদ্দিকুল্লাহ চৌধুরী বুঝে গেল এই যে লাঠিটা, ডান্ডাটা, এটা মমতা ব্যানার্জির ডান্ডা নয়, এটা শুভেন্দু অধিকারীর ডান্ডা। এটা যদি আমার পিছনে পড়েছে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, সেই জন্যে চলে গেল। এই অবস্থা যেখানে মাদ্রাসা নিয়ে এই ঘটছে, রাজ্যে মুসলমানদের নানা রকম ভাবে হয়রানির শিকার হচ্ছে, তার কারণ এই মাদ্রাসা। তাহলে এই অবস্থায় মসজিদ নিয়ে কেন এইরকম উস্কে দেবো? এটা তো উস্কানি বলে অবশ্যই, যে সাংবাদিক সম্মেলন করে বলো আপনারা আমার কাছে আসুন, আমরা আলোচনা করি কি পদ্ধতি, কি হবে। কারণ দেখুন, এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী যেটা করেছে, আমি একটু বলছি একে। সিদ্দিকুল্লাহ চৌধুরী অনেকে হয়তো জানে না, বিশ্বের সবচেয়ে মুসলিম পপুলেটেড দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। সবচেয়ে মুসলিম, কত 28 কোটি জনগণ, সবচেয়ে বেশি মুসলিম। সেখানে তাদের জাকার্তা বিমানবন্দরটা 3বারের মানে অন্তিম সম্প্রসারণের সময় সেখানে একটি মসজিদ পড়ে যায়। তখনই তারা আলাপ আলোচনার মাধ্যমে সেই মসজিদটা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায়। কারা করেছে? কোনো হিন্দু দেশ করেনি। কারা করেছে? ইন্দোনেশিয়া করেছে। আবার আরেকটা রাজ্য বলছে, আরেকটা দেশ, ওই দেশটার নামটা আমার একটু পরে মনে উঠবে বলছি, ওখানেও মানে সুবর্ণভূমি বিমানবন্দর, এই সুবর্ণভূমি বিমানবন্দরের সম্প্রসারণের সময় ও আবার একটি মসজিদ পড়ে যায়। এটা কিন্তু হিন্দু দেশ আর কি। আমি এই থাইল্যান্ডে ব্যাংককে বিমানবন্দর করা, সুবর্ণভূমি এলাকা করার তারপরে সেখানে মসজিদ পড়ে যায়। তারা কিন্তু স্থানীয় মুসলিমদের সঙ্গে আলাপ আলোচনা করলো, স্থানীয় মুসলিমরা সেটা কিন্তু সরিয়ে নিল। তাহলে এটা তো এখানে হতে পারত। তাহলে এখানে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এরকম লেকচার দেওয়াটা শোভনীয় নয়। তারা ভুলে গেছে যে এখন মমতা ব্যানার্জির সরকার নেই, যে পথে ঘাটে যেখানে সেখানে আমরা মিছিল করলাম, রেল লাইন উড়িয়ে দিলাম, এই করে দিলাম। তারা ভুলে গেছে না মমতা ব্যানার্জির সরকার নয়, যে মমতা ব্যানার্জি মুসলিমদের খারাপ পথে ব্যবহার করে তাদের যত রকমের গন্ধ মুসলিমদের মধ্যে মুসলিমদের থেকে ছড়িয়ে দিয়েছে সারা ভারতবর্ষের অন্য কাস্টের মধ্যে। সেখানে মুসলমানদের বোঝা উচিত এই সরকার এসেছে এখনো কিন্তু মুসলিমদের কোনো কিছু করেনি, মানে খারাপ কিছু করেনি। মানে তারা ভেবেছিল আসলেই খারাপ হবে। দেখুন, তমান্না হত্যায় এই মমতা ব্যানার্জি কিন্তু কিচ্ছু করেনি, শুভেন্দু অধিকারী বাবু এসেই কিন্তু সেটা ধরলো। তারপরে বড়ইপুরের যে ঘটনা, কোনো একটা শ্রেণীর মহিলা, বাচ্চা মেয়ে, সে ধর্ষিত হয়েছিল, সেখানে কোনো একটা শ্রেণীর মানে আলাদা একটা শ্রেণীরকে এনকাউন্টার করে মারলো। কই, তিনি তো বলতে পারতেন ওটা একটা শ্রেণী, না আমি ওটা করব না। তিনি এনকাউন্টার করে মারলেন কেন? তাহলে এখানে কিন্তু রাজধর্ম পালন করছে এই সরকার, সেটা বলতে হয় এবং সেটা মানতেই হবে। সেটা মানতেই হবে, মানাটা স্বাভাবিক। সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী ওই রকম বলাটা ওর শোভনীয়তা। বললো যে আমি 1 কোটি নিয়ে যাব, তা নামাজ পড়বো, তা কি হলো? গেল না কেন? যেতে তো পারতো। দেখুন, এই মসজিদের 5 বার নামাজের যদি গড়ে ধরি, 5 বার নামাজ পড়তে যায় 5 ওয়াক্ত, সেখানে গড়ে যদি ধরি তাহলে 30 থেকে 50 জন নামাজ পড়তে যায়, গড়ে সবচেয়ে বেশি ধরলে নামাজ পড়তে যায় 5 বার। সেখানে 70,000 থেকে 1 লাখ যারা কিন্তু বিমানবন্দরে যাতায়াত করে, তাহলে কাদেরটাই বেশি গ্রহণযোগ্য? যে ওই 25-30 জন 50 জন তাদেরকে করা, গুরুত্ব দেওয়া, নাকি এই যে 70,000 থেকে 1 লাখ যারা এয়ারপোর্টে যায় আসে তাদের বেশি গুরুত্ব দেওয়া? অর্থাৎ খুব বৃহত্তম স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগ করতে হয়। এরা কি বলছে বলুন তো? মসজিদ থাকবে, এয়ারপোর্টটা তুমি সুন্দরবনে নিয়ে চলে যাও, এইটাই এক শ্রেণীর মুসলমান তারা চাচ্ছে। মসজিদ থাকবে এক শ্রেণীর, এবারে এয়ারপোর্টটা সেই সুন্দরবনে নিয়ে চলে যাও। তাহলে আমি বলবো বিশ্বের সবচেয়ে মুসলিম পপুলেটেড দেশ ইন্দোনেশিয়ায় গরম করেনি কেন? তারা তো মসজিদ রেখে বাইরে জাকার্তা বিমানবন্দর সরিয়ে নিয়ে যেতে পারতো, তারা করেনি কেন? আসলে কি, যে সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তি থাকবে না, এবং হচ্ছে কি
উগ্রতা কিন্তু, ধর্মান্ধতা কিন্তু রয়ে যাবে। আজকের দেখুন, যদি বিমানবন্দরে এসে কেউ কোনোভাবেই ওই মসজিদের মধ্য থেকে এসে যদি কোনো কিছু একটা অঘটন করিয়ে দেয়, মানে মুসলিম সেজে এসে যদি করে দেয়, তাহলে তো সারা ভারতবর্ষে এই মুসলিমদের প্রতি খারাপ মেসেজ যাবে। এবং তখনই যেমন শিখ হত্যার, এই যে ইন্দিরা গান্ধী হত্যার দায় শিখ যেখানে পেয়েছে মেরেছে, তাহলে পশ্চিমবঙ্গ তাই হবে, যেখানে মুসলমানরা পাবে সেখানে কচুকাটা করবে। তাহলে এই জিনিসটা বুঝছে না কেন একটা শ্রেণী? এটা অবশ্যই বোঝা দরকার।